গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন ক্যাপ্টেন ফ্রেডরিক মারিয়েটের লেখা বিখ্যাত গল্প চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। 4 দিন পর সন্ধ্যা। দিনের কাজ শেষে উঠানে বসে গল্প করছিল হামফ্রে আর পাবলো। হঠাৎ তলোয়ারের ঠকঠক আর ঘোড়ার খুরের শব্দে ঘাড় ফিরিয়ে তাকালো দুজন। চমকে উঠল সঙ্গে সঙ্গে। 3 জন রাউন্ড হেড সৈনিক। নিশ্চয়ই কোনো না কোনোভাবে টের পেয়েছে রাজার বাহিনীতে যোগ দিয়েছে এডওয়ার্ড। লাফ দিয়ে উঠে ঘরের দিকে ছুটতে যাবে, এই সময় ভেসে এলো এডওয়ার্ডের গলা। আরে আরে, পালাচ্ছিস কোথায়? হামফ্রে, পাবলো! এডওয়ার্ড! চিৎকার করে উঠল হামফ্রে। তুমি ফিরে এসেছো এত তাড়াতাড়ি? উঠানে এসে ঘোড়া থেকে নামলো 3 অশ্বারোহী। হামফ্রে ছুটে এসে জড়িয়ে ধরল এডওয়ার্ডকে। ওর গলা শুনে এডিথ, অ্যালিসও বেরিয়ে এসেছে। ওরাও একসাথে জড়িয়ে ধরল বড় ভাইকে। চ্যালোনার এবং গ্রেনভিলের সাথে ভাই বোনদের পরিচয় করিয়ে দিল এডওয়ার্ড। তারপর বলল, ঘোড়াগুলোকে আগে আসতে বলে পাঠানোর ব্যবস্থা করো হামফ্রে। তারপর দেখবো অ্যালিসের ভান্ডারে কি আছে। ততক্ষণে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইনি। ঘণ্টা খানেকের ভেতর খাওয়ার টেবিলে বসলো ওরা। এই অল্প সময়েই প্রচুর খাবারের ব্যবস্থা করেছে 2 বোন। দীর্ঘ সময় নিয়ে খেলো ওরা। খেতে খেতে এডওয়ার্ড তার কাহিনী শোনালো। হামফ্রে কেমন সংসার চালাচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নিল। অবশেষে এডিথ, অ্যালিস বেরিয়ে গেল 2 অতিথির জন্য বিছানা করতে। মিনিট 15 পরেই শুয়ে পড়ল চ্যালোনার আর গ্রেনভিল। হামফ্রের সঙ্গে কিছু সলা পরামর্শ করার জন্য বাইরে এলো এডওয়ার্ড। আমার এই 2 বন্ধুকে এখানে রাখা ঠিক হবে না। কি করা যায় বলো তো? রাউন্ড হেডরা যদি এসে ওদের দেখে ফেলে, ওরা তো বিপদে পড়বেই, আমরাও পড়ব। ক্লারার কুটিরে পাঠিয়ে দেয়া যায়, চাবি তো রয়েছে আমাদের কাছে। হ্যাঁ, ঠিক বলেছিস। এত সহজে সমস্যাটার সমাধান হবে ভাবতেও পারিনি। তাহলে আমি শুতে চললাম। কাল সকালে খুব ভোরে উঠিয়ে দিস আমাকে, বন প্রধানের বাড়িতে যাব। পরদিন সূর্য উঠবার আগেই এডওয়ার্ডকে ডেকে দিল হামফ্রে। বন্ধুদের কথা জিজ্ঞেস করলে এডওয়ার্ড। হামফ্রে জানালো ওরা এখনো ওঠেনি। ওরা উঠলে কি বলতে হবে না হবে সে সম্পর্কে হামফ্রেকে কিছু নির্দেশ দিয়ে ঘোড়ায় চাপল এডওয়ার্ড। এখনও ওর পরনে পার্লামেন্টারি সৈনিকের পোশাক। পূর্ণ বেগে ঘোড়া ছুটিয়ে বন প্রধানের বাড়িতে পৌঁছল এডওয়ার্ড। তখনও বাড়ির কেউ বিছানা ছেড়ে ওঠেনি। উঠানে দেখা হলো স্যামসনের সাথে। ঘোড়াটা তার জিম্মায় ছেড়ে দিয়ে রান্নাঘরে ঢুকলো ও। ফিবি নাস্তা তৈরি করছিল। ওকে চেহারাটা একবার দেখিয়ে মিস্টার হিদারস্টোনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কপাটে করাঘাত করতেই ভেতর থেকে প্রশ্ন শোনা গেল, কে? এডওয়ার্ড আর্মিটেজ, জবাব দিল এডওয়ার্ড। 1 সেকেন্ড পরেই দরজা খুলে গেল। পার্লামেন্টারি পোশাকে এডওয়ার্ডকে দেখে চমকে উঠলেন হিদারস্টোন। কি ব্যাপার এডওয়ার্ড, তুমি এই পোশাকে? যে কোনো পোশাকেই তুমি আমার কাছে সমান প্রিয়, কিন্তু এসো বসো, সব খুলে বলো আমাকে। ইস্পাতের শিরস্ত্রাণটা খুলে হাতে নিল এডওয়ার্ড। ঘরে ঢুকে একটা চেয়ারে বসে সংক্ষেপে বলে গেল রাজার পরাজয় এবং চ্যালোনার ও গ্রেনভিলকে নিয়ে ওর পালিয়ে আসবার কাহিনী। বুদ্ধিমানের মতো কাজ করেছে এডওয়ার্ড এই পোশাকে এসে, বললেন হিদারস্টোন। তুমি তো বেঁচেছই, আমাকেও বাঁচিয়েছ। আগামী কয়েকদিন এই পোশাকই পরে থাকো। কেন? তুমি চলে যাওয়ার পরই কে যেন লন্ডন গিয়ে লাগিয়েছে হিদারস্টোনের সচিবকে দেখা যাচ্ছে না, সম্ভবত রাজার সঙ্গে যোগ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। লন্ডন থেকে আমার কাছে কৈফিয়ত চাওয়া হয়েছিল, কথাটা সত্যি কিনা। আমি বলেছি আমি কিছু জানি না। তুমি রাজার বাহিনীতে না পার্লামেন্টের বাহিনীতে যোগ দিতে গিয়েছো নাকি অন্য কোথাও গিয়েছো বলে যাওনি। এখন তুমি এই পোশাকে ফিরে আসে আমি জোর দিয়ে বলতে পারবো তুমি পার্লামেন্টারি বাহিনীতে যোগ দিতে গিয়েছিলে। এবার যাও, খাবার ঘরে গিয়ে বসো, আমি 10 মিনিটের ভেতর আসছি। খাবার ঘরে এসে এডওয়ার্ড দেখল ক্লারা আর পেশেন্স বসে আছে। ফিবির কাছ থেকে ইতিমধ্যে ওরা জেনে গেছে ওর আসবার খবর। ওকে দেখে দুজনই একসাথে চিৎকার করে উঠল, এডওয়ার্ড! ছুটে এসে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল ক্লারা। আর পেশেন্স বিহ্বলের মতো তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। ধীরে ধীরে জল টলটল করে উঠল ওর চোখ দুটোয়। পরদিন সকালে কুটিরে ফিরে এলো এডওয়ার্ড। এবার কিছুদিন বাড়িতে থাকবে ও। হামফ্রে আর পাবলো আগের দিনই 1 গাড়ি ভর্তি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্লারার কুটিরে রেখে এসেছে দেখে খুশি হলো এডওয়ার্ড। চ্যালোনার এবং গ্রেনভিল এখনও পার্লামেন্টারি পোশাক পরে আছে। হামফ্রে ওদের জন্য লিমিংটন থেকে নতুন পোশাক কিনে আনলে বদলাবে। বন প্রধানের মনোভাব কেমন দেখলে? সবার পক্ষ থেকে প্রশ্ন করল হামফ্রে। চমৎকার, আমাকে রাউন্ড হেড পোশাক পরে যেতে দেখে খুব খুশি হয়েছেন মিস্টার হিদারস্টোন। আমি চলে যাওয়ার পর কি একটা ঝামেলা নাকি হয়েছে এদিকে, সেটা এখন সহজেই সামলাতে পারবেন। আচ্ছা, রাজার খোঁজে সৈন্যরা এদিকে আসবে না তো? জানতে চাইল গ্রেনভিল। খুবই সম্ভব আশা। এলে কি করবো আমরা? সব ব্যবস্থা হয়ে গেছে, কাছে একটা কুটির আছে। মেজর র্যাডক্লিফের নাম শুনেছ? হ্যাঁ, মেজর র্যাডক্লিফ মারা গেছেন, তার মেয়ে এখন ওটার মালিক।
ওই কুটিরেই থাকবে তোমরা। বনপ্রধান তোমাদের নামে 2টো শিকারের অনুমতি দিয়ে দিয়েছেন। কিছুদিনের জন্য বনচর শিকারী হয়ে যাবে তোমরা। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না, মন্তব্য করল চালনার। তোমার সঙ্গে শুভক্ষণেই দেখা হয়েছিল আমার বিভাল্লি। ও নাম আর নয়, তুমি তো জানোই কারণটা চালনার। হ্যাঁ হ্যাঁ, জনাব সচিব আর্মিটেজ, আর ভুল হবে না। কিন্তু কথা হচ্ছে, আজই যদি সৈনিকেরা চলে আসে, আমরা শিকারীর পোশাক পাওয়ার আগে তো ওই কুটিরে যেতে পারছি না। বলবো আমরাও রাজাকে খুঁজতে এসেছি, আমাদের গায়ে তো রাউন্ড হেডের পোশাক আছেই। দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎ চ্যালোনার এডওয়ার্ডকে উঠানের একপাশে টেনে নিয়ে গেল। তোমাকে একটা কথা বলতে চাই এডওয়ার্ড, কিছু মনে করবে না তো? মনে করব? কি এমন কথা যা শুনলে আমি কিছু মনে করতে পারি? তোমার বোনদের সম্পর্কে। আমার বোনরা আবার তোমাকে কি করলো? করবে আবার কি? আমি যেটা বলতে চাচ্ছি, এমন সুন্দর মিষ্টি 2টো মেয়ে এই বনে পড়ে আছে, এখানে তো ওদের স্থান নয়। ওদের এখন কোনো ভদ্র ঘরে ভদ্রমহিলা হিসেবে বেড়ে উঠবার কথা। জানি, গম্ভীর কণ্ঠে বলল এডওয়ার্ড, কিন্তু উপায় কি? ওদের নিয়তিই যে এই। শোনো, পোর্টলেকে আমার খালাদের বাড়ি তো দেখেছ। বাড়িটা ছিল আমার নানার। নানা মারা যাওয়ার সময় দিয়ে গেছেন তার অবিবাহিত 2 মেয়েকে। এডিথ অ্যালিসকে যদি ওখানে পাঠিয়ে দাও, আমার মনে হয় তার চেয়ে ভালো আর কিছুই হবে না। ওরা নিজেদের মেয়েদের যেভাবে রাখতেন ঠিক সেভাবেই রাখবেন ওদের। আমি জানি, আমার তাই মনে হয়েছে। যদি মাত্র একদিন ছিলাম তোমার খালাদের বাড়িতে, কিন্তু একদিনই অনেকখানি বুঝতে পেরেছি। তাহলে আর কি, সময় সুযোগ হলে পাঠিয়ে দাও ওদের। যদি চাও আমি নিজেও নিয়ে যেতে পারি। অবশ্য যদি মনে করো তাতে তোমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে, তাহলে আমার কিছু বলার নেই। না, মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রশ্নই ওঠে না। তবে কথা হলো গিয়ে, এ ব্যাপারে তোমার নয়, তোমার খালাদের মতামত জানতে হবে। আমাকে ভুল বোঝো না চেলনার। আমি চাই না আমার বোনেরা কারো ঘাড়ের বোঝা হোক। এখানে সুখে হয়তো নেই, কিন্তু শান্তি আছে। ওদের এই শান্তিটুকু আমি কেড়ে নিতে পারি না। তোমার বক্তব্য আমি বুঝতে পারছি। বেশ, তাহলে আমি খালাদের কাছে চিঠি লিখি, কি জবাব আসে দেখা যাক। যদি খালারা অমত না করেন, তাহলে তুমি আর বাধা দিতে পারবে না। ঠিক আছে। এই সময় ছুটতে ছুটতে এলো পাবলো। হাঁপাতে হাঁপাতে বলল, সৈন্য অনেক, এদিকেই আসছে ঘোড়ায় করে। চালনার, জলদি যাও, ঘরের ভেতর ঢুকে পড়ো গ্রেনভিলকে নিয়ে, বলল এডওয়ার্ড। আমি যাই, কাপড়টা বদলে সচিবের পোশাক পরে ফেলি। হামফ্রে, খেয়াল রাখ, ওরা এলে তুই কথা বলবি। কি বলবি জানিস তো? আমি বন প্রধানের সচিব, এখানে কি হচ্ছে না হচ্ছে খবর নিতে এসেছি, আর 2 সৈনিক এসেছে রাজার খোঁজে। কয়েক মিনিটের ভেতর পৌঁছে গেল সৈনিকরা। হামফ্রে এগিয়ে গেল ওদের দিকে। কে তুমি? কঠোর কণ্ঠে প্রশ্ন করল দলনেতা। আমি বনের একজন শিকারী স্যার, জবাব দিল হামফ্রে। এই কুটিরটা কার? কে কে আছে ভেতরে? কুটিরটা স্যার আমার। ঘরে আছে আমার 2 বোন আর একটা কাজের ছেলে। এতগুলো ঘোড়া দেখছি, নিশ্চয়ই তোমার নয়। কাদের? বলছি স্যার, বন প্রধানের সচিব এসেছেন একটা ঘোড়ায়। আমরা এখানে আইন মতো চলছি কিনা দেখতে। আর 2টো ঘোড়ার মালিক 2 সৈনিক। সৈনিক? কি সৈনিক? ওর সিস্টার থেকে যারা পালিয়েছেন তাদের খুঁজতে এসেছেন। এই সময় ঘর থেকে বেরিয়ে এলো এডওয়ার্ড। অভিবাদন জানালো সৈনিকদের। এই যে ইনি সচিব মিস্টার আর্মিটেজ, বলল হামফ্রে। সৈন্য 2 জন কোন বাহিনীর জানো? আমার মনে হয় ল্যাম্বার্টের। ওদের ডাকি, ওদের কাছে জিজ্ঞেস করুন। হামফ্রের দিকে ফিরল এডওয়ার্ড, বলল, যাও ডেকে আনো ওদের। জি ডাকবো, কিন্তু ওরা তো ঘুমিয়ে আছে, ভীষণ ক্লান্ত দেখছিলাম। এখন জাগানো যাবে কিনা কে জানে। আপনারা যদি একটু অপেক্ষা করতেন। না না, আমার সময় নেই, জবাব দিল দলনেতা। ল্যাম্বার্টের দলের কাউকে আমি চিনি না, তাছাড়া ওরা কোনো খবর দিতে পারবে বলে মনে হয় না। বসে থাকাটা খামোখাই হবে। এগো তোমরা। নিজের লোকেদের দিকে তাকিয়ে নির্দেশ দিল সে। কিছুক্ষণের মধ্যেই বনের ভেতর অদৃশ্য হয়ে গেল দলটা। যাক বাবা, বাঁচা গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলল এডওয়ার্ড। ল্যাম্বার্টের গুন্ডাগুলোর তুলনায় অনেক সুন্দর আর নিষ্পাপ দেখতে তোমরা। চ্যালোনার আর গ্রেনভিলের দিকে তাকিয়ে বলল, দেখা না করে ভালোই করেছে। তোমাদের দেখলেই আমার ধারণা ব্যাটা সন্দেহ করত। পরদিন 2 ফেরারির জন্য কাপড় কিনতে লিমিংটনে গেল হামফ্রে। যেহেতু ওরা শিকারীর ছদ্ম পরিচয়ে থাকবে, তাই 2টো বন্দুকও কেনা হলো ওদের জন্য। এসব নিয়ে ও যখন বাড়ি পৌঁছল, তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর ক্লারার কুটিরে চলে গেল চ্যালোনার ও গ্রেনভিল। তখন ওদের পরনে শিকারীর পোশাক, কাঁধে বন্দুক। পরের বেশ কয়েকটা দিন বাড়িতেই রইল এডওয়ার্ড। মাঝে মাঝে গিয়ে চ্যালোনার আর গ্রেনভিলের সাথে দেখা করে আসে। ওরা ঠিকঠাক মতো আছে কিনা খোঁজ নিয়ে আসে। দিনগুলো উদ্বেগের মধ্যে কাটছে ওর। প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়, এই বুঝি রাজার ধরা পড়ার সংবাদ এলো। কিন্তু না, রাজাকে বন্দি করবার সকল প্রয়াস ব্যর্থ হলো।
ধীরে ধীরে উদ্বেগ থিতি এলো এডওয়ার্ডের। এর মাঝে একদিন খালেদের কাছে লেখা চ্যালোনারের চিঠিটা বন প্রধানের কাছে দিয়ে এলো ও। মিস্টার হিদারস্টোন ওটা পাঠানোর ব্যবস্থা করবেন ল্যাঙ্কাশায়ারে। এই সময় নতুন একটা দুশ্চিন্তা ঢুকলো এডওয়ার্ডের মাথায়। চ্যালোনারের খালারা যদি ওর বোনদের রাখতে রাজি হন তাহলে কি হবে? বনচোর বুড়ো জ্যাকবের নাতনিদের কোন অজুহাতে ভদ্রমহিলা হিসেবে গড়ে উঠবার জন্য পাঠাবে? সমাধান একটাই, বন প্রধানকে কিছু না জানিয়েই পাঠাতে হবে। কিন্তু তাহলেও ব্যাপারটা 2-1 সপ্তাহের বেশি গোপন থাকবে না। পেশেন্স হিদারস্টোন কয়েকদিন পরপরই ক্লারাকে নিয়ে আসে ওদের সঙ্গে দেখা করতে। এডিথ অ্যালিসকে বাসায় না দেখলে ওরা জানতে চাইবে কোথায় গেছে। তখন কি জবাব দেবে এডওয়ার্ড? তার মানে ওদের আসল পরিচয় আর গোপন রাখবার কোনো উপায় নেই। কিন্তু কেনই বা আর গোপন রাখবে? বন প্রধানকেও সম্পূর্ণ বিশ্বাস করে, বন প্রধান ওকে বিশ্বাস করেন, অনেক ক্ষেত্রে ওর উপর নির্ভর করেন। সেক্ষেত্রে এই লুকোচুরির প্রয়োজন কি আর আছে? এতদিন পর এই প্রথম এডওয়ার্ড অনুভব করল অন্যায় করেছে সদাশয় বন প্রধানের উপর। আরও আগেই ওর উচিত ছিল পরিচয় দেয়া। আরও একটা ব্যাপার, পেশেন্সের জন্য ওর জন্য পেশেন্সের যে অনুভূতি, তার পরিণতি কোথায় জানা দরকার। সন্দেহ নেই ও পেশেন্সকে ভালোবাসে। পেশেন্সও কি বাসে, নাকি নিছক কৃতজ্ঞতাবোধের কারণেই ওর সাথে ভালো ব্যবহার করে পেশেন্স? পরীক্ষা করে দেখবার ইচ্ছা হলো এডওয়ার্ডের। শিগগির একদিন যাব ওদের বাড়িতে, ভাবল ও। 2-3 দিন পর ও এলো বন প্রধানের বাড়িতে। মনে মনে ঠিক করে ফেলেছে পেশেন্সকে সরাসরি জিজ্ঞেস করবে, কিন্তু কি করে ভেবে পাচ্ছে না। দ্বিধা দ্বন্দ্বে দুলছে মন। দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে গেল এডওয়ার্ড বিশ্রাম নিতে। ছোট্ট একটা ঘুম দিয়ে উঠে বসবার ঘরে আসতে পেশেন্স বলল, চলো বাগানে বেরিয়ে আসি। আপত্তির কোনো কারণ দেখতে পেল না এডওয়ার্ড। নিঃশব্দে কিছুক্ষণ হাঁটল ওরা। একসময় পেশেন্স জিজ্ঞেস করল, আসার পর থেকেই তোমাকে বেশ গম্ভীর দেখছি এডওয়ার্ড, কিছু নিয়ে দুশ্চিন্তায় আছো? হ্যাঁ পেশেন্স, বললে এডওয়ার্ড। কি করব কিছু বুঝতে পারছি না। আমার একজন বন্ধু দরকার যার কাছ থেকে পরামর্শ পাবো। বাবার চেয়ে ভালো আর কি পরামর্শ দিতে পারবে? তা জানি, কিন্তু ব্যাপারটার সঙ্গে তোমার বাবা জড়িত যে। বাবা কোনো অন্যায় করেছেন? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল পেশেন্স। না পেশেন্স, ব্যাপারটা তেমন কিছু নয়। তাহলে? আমার একটা গোপন ব্যাপার আছে, সেটা তোমার বাবাকে বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না তাতে ওর কোনো বিপদ হবে কিনা। ব্যাপারটা ঠিক বুঝলাম না। গোপন কথা তোমার জানলে বিপদ হবে বাবার? হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো আমি জানি তোমাদের আস্তাবলের ওপর কুঠরিতে লুকিয়ে আছেন রাজা চার্লস। তোমার বাবা কিছু জানেন না। এখন আমার কি উচিত হবে তাকে জানানো? ব্যাপারটা যদি এই হয় তাহলে আমি বলবো না, জবাব দিল পেশেন্স। কারণ আমি জানি বাবা ওপরে ওপরে পার্লামেন্টের পক্ষে, কিন্তু অন্তরে রাজার সমর্থক। এখন উনি যদি জানতে পারেন তারই বাড়িতে লুকিয়ে আছেন রাজা, আমার মনে হয় রাজার জন্য উনি যথাসাধ্য করবেন এবং নিঃসন্দেহে বিপদে পড়বেন। না এডওয়ার্ড, আমার জন্য তোমার যদি একটু সহানুভূতিও থাকে, বাবাকে জানিও না কথাটা। তোমার জন্য আমি যে কতখানি অনুভব করি তা যদি প্রকাশ করতে পারতাম পেশেন্স। বাইরে যে কয়দিন ছিলাম অনেক মেয়ে দেখেছি আমি, একজনকেও পেশেন্স হিদারস্টোনের সমান মনে হয়নি। আমার সম্পর্কে তোমার খুব উঁচু ধারণা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তোমার গোপন কথা সম্পর্কে আলাপ করছিলাম মিস্টার আর্মিটেজ। মিস্টার আর্মিটেজ, প্রতিধ্বনি করল এডওয়ার্ড। এতদিন পরে এই সম্বোধন? যখন আমি আমাদের ব্যবধানটা ভুলতে চাইছি, তখন তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমি কি আর তুমি কে। থতমত খেল পেশেন্স। একটু সামলে নিয়ে কিছুক্ষণ পরে বলল, না তুমি ভুল ভাবছ। আমি তোষামুদি একদম পছন্দ করি না। তোমাকে থামানোর জন্যই মিস্টার আর্মিটেজ বলে ডেকেছি। সত্যি বলছি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য ভেবেচিন্তে বলিনি। তুমি যেটাকে তোষামুদি বললে সেটা আমার মনের কথা পেশেন্স। আমি তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি যে তোমার বিচ্ছেদ আমি সইতে পারবো না। তুমি যদি আমার ভালোবাসা ফিরিয়ে দাও তবু হয়তো আমি বেঁচে থাকবো, কিন্তু সে বাঁচা হবে মৃত্যুর চেয়েও খারাপ। এক মুহূর্ত ইতস্তত করলে এডওয়ার্ড। তুমি রাগ করো আর যাই করো, এই আমার মনের কথা। রাগের কিছু নেই এডওয়ার্ড, কিন্তু আমি তো তোমাকে বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি। আর কিছু আমার পক্ষে ভাবা সঙ্গত হতো না। যত যাই হোক, আমার বয়স অল্প। এই বয়সে আমি মনে করি বাবার পরামর্শ ছাড়া আমার কিছু করা উচিত না। আর যাই করি বাবার অবাধ্য আমি হতে পারবো না। অর্থাৎ তোমার বাবা যদি অমত না করেন আমাকে ভালোবাসতে তোমার আপত্তি নেই? আমার জন্ম যে হীন বংশে তা তোমার... দেখো এডওয়ার্ড, তোমার জন্ম কোন বংশে তা তুমি যখন বলো তখন ছাড়া আমার মনেও আসে না। তাহলে পেশেন্স, যে কথা বলবার জন্য আমার এত ভূমিকা সেটা শোনো।
আমি বাবা আসছেন এডওয়ার্ড। আমার কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে কিছু একটা ভুল করে ফেললাম যেন। মিস্টার হিদারস্টোন যোগ দিলেন ওদের সাথে, তার হাতে এক তাড়া কাগজ। এডওয়ার্ড, তোমার সঙ্গে কথা আছে, চল আমার ঘরে গিয়ে বসি। চ্যালোনারের নামে একটা চিঠি এসেছে। বসতে বসতে বললেন হিদারস্টোন, ওর খালারা লিখেছেন। আচ্ছা দিন, আমি পৌঁছে দেব চ্যালোনারকে। চিঠিটা এগিয়ে দিলেন বনপ্রধান, বললেন, লন্ডন থেকে খবর এসেছে রাজা ফ্রান্সে পালিয়ে যেতে পেরেছেন। ও, কি সুসংবাদ! শুধু এই একটা নয়, আরও সুসংবাদ আছে। বহুদিন ধরে একটা জিনিস আমি চাইছিলাম, এতদিনে পেয়েছি। একটা সম্পত্তির বন্দোবস্ত আমি পেয়েছি। এই চিঠিটা পড়ে দেখো। পড়ল এডওয়ার্ড। পড়তে পড়তে মুখ ফ্যাকাশে হয়ে উঠল ওর। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। চিঠির বক্তব্য হচ্ছে, মিস্টার হিদারস্টোনের কাজে সন্তুষ্ট হয়ে পার্লামেন্ট তাকে আর্নুডের শত্রু সম্পত্তির সত্ত্ব দান করছে। কাল যাব আমরা এডওয়ার্ড, দেখে শুনে আসব। বাড়িটা আমি নতুন করে তৈরি করাতে চাই। এডওয়ার্ড কোনো জবাব দিল না। কি ব্যাপার, তোমার শরীর ভালো নেই? তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন বনপ্রধান। হ্যাঁ স্যার, ভালোই আছে, কিন্তু আমার বড্ড হতাশ লাগছে। আমি ভাবতে পারিনি এমন একটা সম্পত্তি আপনি গ্রহণ করবেন। আর্নুড তো শুধুমাত্র একটা পুড়ে যাওয়া বাড়ি নয়, ওটা একটা ইতিহাস, বেদনাদায়ক একটা ইতিহাস। আমি জানি এডওয়ার্ড, এবং সেজন্যই ওটা পাওয়ার জন্য আবেদন করেছিলাম, আর সেজন্যই আমি গ্রহণ করব। এই সম্পত্তির কোনো দাবিদার যদি জীবিত থাকতো, আমি ওটা নিতাম না। আর আমি ওটা পেয়েছি, তাতে কারো তো কোনো ক্ষতি হচ্ছে না। অনেকক্ষণ চুপ করে রইল এডওয়ার্ড, তারপর বলল, একটা কথা আমি জানতে চাই মিস্টার হিদারস্টোন। ধরুন আইনসঙ্গত একজন উত্তরাধিকারী একদিন এসে দাবি করল সম্পত্তিটা, তো আপনি কি করবেন? তাকে দিয়ে দেবেন? হ্যাঁ, যদিও তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ওই পরিবারের একটা প্রাণীও জীবিত নেই। তবু বলছি, আইনসঙ্গত কোনো উত্তরাধিকারী যদি দাবি করে, আমি তাকে নির্দ্বিধায় ফিরিয়ে দেব আর্নুড। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস্টার হিদারস্টোন। এখন আমার হতাশ লাগছে না। আমার মনে হচ্ছে বরং আপনার হাতে পড়েই ভালো হয়েছে। এখন থেকে ঠিক মতো দেখাশোনা হবে ওটার। নিশ্চয়ই, দেখাশোনা আমাকে করতেই হবে। আমি কি ঠিক করেছি জানো? পেশেন্সের বিয়েতে যৌতুক দেব বাড়িটা। এডওয়ার্ডের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এক মুহূর্ত চিন্তা করেই বুঝতে পারল নিজের অবস্থাটা। মিস্টার হিদারস্টোন এসে পড়ায় পেশেন্সের কাছে ও ওর আসল পরিচয় দিতে পারেনি। আর এখন পেশেন্স কেন, কারো কাছেই দিতে পারবে না। ও আর্নুডের আইনসঙ্গত দাবিদার জানতে পারলে খুব খুশি হবেন না হিদারস্টোন? মুখে যাই বলুন, হাতে পাওয়া সম্পত্তি হারাতে হলে মেজাজ ঠিক থাকবার কথা নয়। তাছাড়া যতদিন পার্লামেন্টের রাজত্ব আছে, ততদিন তো ওটা ফিরে পাওয়ার প্রশ্নই ওঠে না। পার্লামেন্টের দিন যে খুব শিগগির শেষ হবে তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তার আগেই যদি পেশেন্সের বিয়ে হয়ে যায়, ও মালিক হবে আর্নুডের। তারপর যদি রাজার রাজত্ব প্রতিষ্ঠিত হয়ও, কি করে কেড়ে নেবে পেশেন্সের কাছ থেকে ওটা? একটাই উপায়, পেশেন্সের যদি ওর সাথে বিয়ে হয়। কিন্তু পেশেন্স তো শান্ত অচঞ্চল গলায় ওর মত জানিয়ে দিয়েছে। না, আর কিছু ভাবতে পারছেন এডওয়ার্ড। আমি কালই বাড়ি ফিরে যেতে চাই স্যার, অবশেষে বলল ও। চ্যালোনারকে চিঠিটা দিয়ে কয়েকদিন ভাই বোনদের সাথে কাটিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। পরদিন ভোরে বনপ্রধানের বাড়ি ছাড়ল এডওয়ার্ড। কুটিরে পৌঁছে দেখল ওরা মাত্র নাস্তা করতে বসেছে। বোনদের সাথে উৎফুল্ল কণ্ঠে কথা বলবার চেষ্টা করল এডওয়ার্ড, সফল হলো না। ওর মনের অস্থিরতাটা টের পেতে অসুবিধা হলো না ওদের, কিন্তু কোনো প্রশ্ন করল না। ভাবল পেশেন্সের সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে হয়তো। নাস্তা শেষে হামফ্রেকে ডেকে নিয়ে বাইরে গেল এডওয়ার্ড। কি হয়েছে এডওয়ার্ড? জানতে চাইল হামফ্রে। বলছি শোনো। সবিস্তারে বলে গেল এডওয়ার্ড গত সন্ধ্যায় যা যা ঘটেছে। শেষে যোগ করল, এখন আমি কি করব বলো? ও বাড়িতে আর থাকতে পারবো না কিছুতেই। পেশেন্স যদি তোমাকে ভালোবাসতো তাহলে আর কোনো সমস্যা হতো না। ওকে সব খুলে বললে ও হয়তো ওর বাবাকে বোঝাতে পারতো আর্নুড ওর বিয়ের যৌতুক হতে পারে না। কিন্তু তুমি যা বলছো তাতে তো মনে হয় না ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, ও আমাকে জানিয়ে দিয়েছে ও আমাকে বন্ধু ভাবে, আর কিছু নয়। আমি অবশ্য এসব ব্যাপার কিছু বুঝি না, বলল হামফ্রে। তবে শুনেছি মেয়েদের মন নাকি সহজে বোঝা যায় না। যাক, তুমি বলো এখন কি করবে? আমি যা করতে চাই তা তোর পছন্দ হবে না হামফ্রে। নিউ ফরেস্টের পাট আমি চুকিয়ে ফেলতে চাই। এডিথ আর অ্যালিসকে চ্যালোনারের খালাদের কাছে পাঠিয়ে দেয়া গেলে থাকছি আমি আর তুই। আমি বিদেশে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করে নেব। আমি ভাবছিলাম এরকম কিছুই তুমি বলবে। বিদেশে গিয়ে যদি শান্তি পাও যাও, আমি কিছু বলবো না। তুই আসতে পারিস আমার সঙ্গে, বা তোর যা ইচ্ছা তাও করতে পারিস। আমি ওরকম হুট করে কিছু একটা ঠিক করে বসতে চাই না এডওয়ার্ড।
পাবলোকে নিয়ে আমি এখানেই থাকব। বেশ, এডিথ অ্যালিসের একটা সুরাহা হলেই আমি চলে যাব এখান থেকে। এখন যাই, চ্যালোনারকে চিঠিটা দিয়ে আসি। ঘোড়ায় চাপল এডওয়ার্ড। ক্লারার কুটিরে পৌঁছে দেখল চ্যালোনার এবং গ্রেনভিল সবে নাস্তা করে উঠেছে। চিঠিটা চ্যালোনারকে দিল ও। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে ফেলল চ্যালোনার, তারপর এগিয়ে দিল এডওয়ার্ডের দিকে। পড়ো। পড়ল এডওয়ার্ড। চ্যালোনারের খালারা লিখেছেন, কর্নেল বিভারলির মেয়েদের বাড়িতে পেলে অত্যন্ত আনন্দিত হবেন তারা। নিজের মেয়ের মতোই রাখবেন। যত তাড়াতাড়ি সম্ভব ওদের যেন লন্ডন পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাদের লোক গাড়িতে করে ল্যাঙ্কাশায়ারে নিয়ে যাবে মেয়ে দুটিকে। লন্ডনের কোন ঠিকানায় ওদের নিয়ে যেতে হবে, কবে গাড়ি পাঠাবেন, এসব খুঁটিনাটি বিষয় লিখেছেন সবশেষে। চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম তোমার কাছে চ্যালোনার, বললে এডওয়ার্ড। হামফ্রেকে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেব ওদের। ঠিক আছে। আচ্ছা, রাজার কোনো খবর পাওয়া গেছে নাকি জানো? হ্যাঁ, উনি ফ্রান্সে চলে গেছেন। ও, তাহলে তো ভালোই হলো। এবার তাহলে আমিও রওনা হব ফ্রান্সের উদ্দেশ্যে। গ্রেনভিল, তুমি কি করবে? কি আর করবো, যাব। এডওয়ার্ড, তুমি নিশ্চয়ই এখানে থাকছো? না, আমিও যাব। তুমিও যাবে? সেদিনে বলছিলে আপাতত আর কোথাও যাবে না, হঠাৎ মত বদলালে, ব্যাপারটা কি? পরে বলবো, এখন যাই। এডিদের পাঠানোর জোগাড়যন্ত্র করতে হবে। কুটির ছাড়বার ব্যাপারে মনে মনে প্রস্তুত ছিল অ্যালিস এবং এডিথ। তবু যখন সত্যি সত্যি সময় এগিয়ে এলো, রীতিমতো ভেঙে পড়ল দুজন। আপন ভাইদের ছেড়ে অপরিচিত মানুষদের হাতে পড়তে হবে। সেখানে কেমন ব্যবহার পাবে কে জানে। যদি এডওয়ার্ড বলছে ওদের কোনো চিন্তা নেই, কিন্তু ওদের মন মানতে চাইছে না। তাছাড়া এত বছর ধরে নিজেদের হাতে গড়ে তোলা সংসার, খামার, বাগান, হাঁস মুরগি, গরু ছাগল, এসব ছেড়ে যাওয়া এত সহজ? চোখ ফেটে কান্না আসতে চাইল ওদের। কিন্তু এছাড়া আর কী বা করার আছে? এই ওদের নিয়তি। পরদিন হামফ্রে লিমিংটনে গিয়ে জেনে এলো তারপর দিনই একটা গাড়ি ছাড়বে লন্ডনের পথে। বোনদের জন্য কিছু টুকটাক জিনিস কিনবার ছিল, সেগুলো কিনে বাড়ি ফিরে এলো। ক্লারার কুটিরে কয়েকদিনের মতো খাবার দাবার পৌঁছে দিয়ে এলো। তারপর বসলো এডওয়ার্ডের সাথে আলোচনায়। ঠিক হলো হামফ্রে যে কয়দিন বাইরে থাকবে সে কয়দিন বোন প্রধানের বাড়িতে কাটাবে এডওয়ার্ড। হামফ্রে যেদিন ফিরে আসবে সেদিন সকালে ফিরে আসবে ও। কুটিরে থাকবে পাবলো একা। পরদিন সকালে এডিথ অ্যালিসকে নিয়ে রওনা হয়ে গেল হামফ্রে। লিমিংটন থেকে গাড়িতে উঠল। 3 দিন লাগলো লন্ডনে পৌঁছাতে। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখল মায়ের বয়সী এক মহিলাকে গাড়িসহ পাঠিয়ে দিয়েছেন চ্যালোনারের খালারা এডিথ আর অ্যালিসকে নিয়ে যেতে। সেই রাতটা লন্ডনে থাকলো ওরা। পরদিন ভোরে চোখ মুছতে মুছতে পোর্টলেকের পথে রওনা হয়ে গেল দুবোন। হামফ্রে চড়ে বসল লিমিংটনের গাড়িতে। 3 দিন পর বাড়ি ফিরে হামফ্রে দেখল এডওয়ার্ড আসেনি। পাবলোকে জিজ্ঞেস করে জানতে পারল কোনো খবরও পাঠায়নি। এক মুহূর্ত দেরি না করে বিলির পিঠে চেপে ও রওনা হলো বন প্রধানের বাড়ির দিকে। প্রায় পৌঁছে গেছে হামফ্রে বন প্রধানের বাড়িতে। এই সময় দেখা হলো অসওয়াল্ডের সাথে। এডওয়ার্ড কোথায় জানো নাকি? জিজ্ঞেস করলো হামফ্রে। মিস্টার হিদারস্টোনের বাড়িতে। 4 দিন ধরে ভীষণ জ্বর ওর। তোমরা কোনো খবর পাওনি? জবাব দেওয়ার জন্য অপেক্ষা করল না হামফ্রে। যত জোরে সম্ভব ছোটালো বিলিকে। মিস্টার হিদারস্টোনের বাড়িতে পৌঁছে ও দেখল প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে এডওয়ার্ড। জ্বরে গা পুড়ে যাচ্ছে। ফিবি দাঁড়িয়ে আছে তার বিছানার পাশে। তুমি এবার যেতে পারো, ফিবির দিকে তাকিয়ে বলল হামফ্রে। আমি ওর ভাই। হামফ্রের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে প্রতিবাদ করবার সাহস পেল না ফিবি। নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কি পাপ আমরা করেছিলাম জানি না, যার জন্য তোমাকে এ বাড়িতে আসতে হয়েছে, বলতে বলতে কেঁদে ফেলল হামফ্রে। চমকে চোখ মেলল এডওয়ার্ড। হামফ্রেকে ঠিক চিনতে পারল কিনা বোঝা গেল না। উঠে বসবার চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন অসংলগ্ন কণ্ঠে প্রলাপ বকতে লাগলো ও। পেশেন্সকে নিয়ে একগাদা কথা বলে গেল জড়িয়ে জড়িয়ে। একাধিকবার নিজের পরিচয় দিল এডওয়ার্ড বিভারলি বলে। বাবার কথা বলল, আর্নল্ডের কথা বলল। এইভাবে প্রলাপ বকলে তো আর কোনো কথাই গোপন থাকবে না, মনে মনে বলল হামফ্রে। না, এই জায়গা ছেড়ে নড়া চলবে না আমার। অন্য কেউ আসতে চাইলে চেষ্টা করতে হবে বাধা দেওয়ার। 1 ঘন্টা পর ডাক্তার এলেন। পরীক্ষা করলেন এডওয়ার্ডকে। বললেন, খেয়াল রাখবে, যদি দেখো গা ঘামছে সঙ্গে সঙ্গে ওর গায়ে কম্বল চাপা দেবে, ভালো করে যেন ঘামতে পারে, তাহলে এই যাত্রা বেঁচে যেতেও পারে। চলে গেলেন ডাক্তার। 1 মিনিট 2 মিনিট করে 2 ঘন্টা পেরিয়ে গেল। তারপর হঠাৎ হামফ্রে খেয়াল করল এডওয়ার্ডের ভুরুর ধারগুলো যেন চিকচিক করছে। ভালো করে তাকালো। হ্যাঁ, ঘামি। সঙ্গে সঙ্গে ডাক্তারের নির্দেশ মতো পায়ের কাছ থেকে কম্বলটা টেনে ঢেকে দিল এডওয়ার্ডের পুরো শরীর। 8 ঘন্টা ধরে ঘামল এডওয়ার্ড, আর কাতর স্বরে বিড়বিড় করতে করতে এপাশ ওপাশ করল। অবশেষে শান্ত হয়ে এলো। একসময় ঘুমিয়ে পড়ল।
ও ঈশ্বর, তাহলে আশা আছে? কি বললে? আশা আছে? পেছন থেকে প্রতিধ্বনি করলো কে যেন। ঘাড় ফিরিয়ে হামফ্রে দেখল পেশেন্স আর ক্লারা এসে দাঁড়িয়েছে। পেশেন্সকে দেখি কি যে হলো হামফ্রের। মনে হলো এই মেয়ের জন্যই আজ ওর ভাইয়ের এই অবস্থা। আক্রোশে ফেটে পড়ল ও। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার তাই বলেছে। উফ, কি পাপের শাস্তি পেতে যে এ বাড়িতে ঢুকেছিল। পেশেন্স কোনো জবাব না দিয়ে নিঃশব্দে এডওয়ার্ডের বিছানার পাশে বসে প্রার্থনা করল। তারপর তেমনি নিঃশব্দে উঠে বেরিয়ে গেল ক্লারাকে নিয়ে। মনে মনে একটু লজ্জাবোধ করল হামফ্রে। আসলে মেয়েটা হয়তো ততটা খারাপ নয়। একটু পরে বনপ্রধান এলেন। কাপড়ের ভেতর দিয়ে এডওয়ার্ডের বুকে হাত দিয়ে দেখলেন ঘামে সপসপ করছে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন তিনি। হামফ্রের দিকে তাকিয়ে বললেন, এই যাত্রা বোধহয় বিপদ কেটে গেল। তোমার বোনেটা কেমন আছে হামফ্রে? কাল সকালে ওদের কাছে একটা সংবাদ পাঠাতে হবে। তার আর দরকার হবে না মিস্টার হিদারস্টোন, ওরা বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? বনপ্রধানকে কতটুকু বলা উচিত কতটুকু উচিত না বুঝতে পারল না হামফ্রে, তাই সত্যি মিথ্যা মিলিয়ে জবাব দিল, আমাদের কিছু বন্ধু আছে লন্ডনে, তাদের কাছে। ওরা এখন থেকে ওখানেই থাকবে। ওখানেই থাকবে? কেন? ব্যাপারটা কি খুলে বলো তো আমাকে। বনের ভেতর ওরা ভীষণ একাবোধ করছিল। একদিন বলল লন্ডন দেখতে যাবে। আমি নিয়ে গেলাম। ওখানে আমাদের কিছু পুরনো বন্ধু বলল, আমার বোনেরা যদি থাকতে চায় ওরা রাখতে পারবে, ভালো লোক দেখে বিয়ের বন্দোবস্ত করবে। এডিথ অ্যালিসকে জিজ্ঞেস করতে ওরা রাজি হয়ে গেল, তাই রেখে এলাম। ভীষণ অবাক হয়েছেন বনপ্রধান, কিন্তু আর কিছু না বলে বেরিয়ে গেলেন তিনি। প্রায় তক্ষুনি আবার ফিরে এলেন ডাক্তারকে নিয়ে। ডাক্তার আবার পরীক্ষা করলেন এডওয়ার্ডকে, বললেন, চিন্তার কিছু নেই, বিপদ কেটে গেছে। এরপর তিনি কয়েক রকম ওষুধ দিলেন, কখন কি নিয়মে খাওয়াতে হবে বলে বিদায় নিলেন হিদারস্টোনও। ডাক্তার বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই নড়ে চড়ে চোখ মেলল এডওয়ার্ড। হামফ্রে একমাত্র ওষুধ খাইয়ে দিল ওকে, তারপর পানি এগিয়ে দিল। আকণ্ঠ তৃষ্ণার্তের মতো পানিটুকু খেয়ে নিল এডওয়ার্ড। তুই এসেছিস হামফ্রে? উহ, ভীষণ ঘুম পাচ্ছে। বলতে বলতে ওর মাথাটা কাত হয়ে গেল বালিশের উপর। পর মুহূর্তে ভারী নিঃশ্বাসের সাথে ওঠানামা করতে লাগলো বুকটা। সারা রাত অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়িয়ে রইল হামফ্রে। ভোরের আলো যখন ফুটে উঠছে তখন ঘরে ঢুকলো অসওয়াল্ড। মাস্টার হামফ্রে, বলল সে, ওরা বলছেন বিপদ কেটে গেছে। এবার আমি থাকি এখানে, তুমি যাও, একটু খোলা হাওয়ায় ঘুরলে মনটা ভালো হবে। উঠোনে এসে দাঁড়াতেই ভোরের বাতাসে প্রাণ জুড়িয়ে গেল হামফ্রের। বাগানের দিকে চলল ও। কয়েক পা মাত্র এগিয়েছে, পেছন থেকে ভেসে এলো ক্লারার গলা। হামফ্রে, তোমার ভাই এখন কেমন আছে? আগের চেয়ে ভালো। যাক বাবা। আচ্ছা হামফ্রে, তুমি কাল ও কথা বলছিলে কেন? কি? কি যেন পাপের শাস্তি পেতে এ বাড়িতে ঢুকেছিল এডওয়ার্ড? ঘর থেকে বেরিয়ে কি কান্নাটাই না কাঁদলো পেশেন্স। কেন বলছিল কথা হামফ্রে? আমার মনে নেই ক্লারা, তবে যদি বলে থাকি ভুল বলিনি। বেশ কিছুক্ষণ চুপ করে রইল ক্লারা, তারপর বলল, পেশেন্স বলছিল এডিথ আর অ্যালিস নাকি কুটির ছেড়ে চলে গেছে। ওর বাবাকে নাকি তাই বলেছ তুমি? হ্যাঁ, ওরা চলে গেছে। কিন্তু কেন? আমরা পাঠিয়ে দিয়েছি তাই। কেন হামফ্রে, পাঠিয়ে দিলে কেন? এখন কে তোমাদের গরু ছাগল দেখবে, কে রান্না করে দেবে? আমাদের কেন একবার জানালে না? আর কিছু না হোক আমরা বিদায় তো জানাতে পারতাম। আবার সেই কাল রাতের আক্রোশটা হানা দিয়েছে হামফ্রের মনে। শান্ত শীতল কণ্ঠে বলল, কেন পাঠিয়ে দিয়েছি শুনবে? পাঠিয়ে দিয়েছি কারণ ওরা তোমাদের মতো ভদ্র ও উঁচু ঘরের মেয়ে নয়। আমি, আমার ভাই এডওয়ার্ডের অবস্থাও তাই। সাধারণ বনচর শিকারী, টাকা পয়সা নেই। আমাদের কাছে কোন সুখটা পেত ওরা? তোমাদের সাথে পরিচয় হয়েছিল আরেক সমস্যা। তোমাদের পোশাক আশাক সাজগোজ দেখে নিজেদের দুরবস্থাটা হাড়ে হাড়ে বুঝতে পারছিল। জন্মের ওপরে ধিক্কার এসে যাচ্ছিল ওদের। সুতরাং লন্ডনে গিয়ে যখন দেখলাম ওরা ভালো থাকবে, রেখে এলাম। কোনো বড় ঘরের ভদ্রমহিলার ঝিগিরি করবে? এক মুহূর্ত থামল হামফ্রে। এখানে থাকার চেয়ে সেটাই ভালো, তাই না ক্লারা? তোমার কি মনে হয়? তুমি একটা... আর কিছু বলতে পারল না ক্লারা। কান্নায় ভেঙে পড়ে ছুটে গেল বাড়ির ভেতর। একটু পরে ভাইয়ের ঘরে ফিরে এসে হামফ্রে দেখল এডওয়ার্ড জেগেছে, অসওয়াল্ডের সাথে আলাপ করছে মৃদুস্বরে। পায়ের শব্দে চোখ তুলে তাকালো এডওয়ার্ড। কে, হামফ্রে? হ্যাঁ, এখন কেমন বোধ করছো? অনেক ভালো। শোন, তোকে একটা কথা বলি, এই ঘর ছেড়ে নড়িস না। কেউ যদি বলে তবু না, বলি ভাইয়ের কাজ ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা, কিন্তু কেন?
আমার মনে হয় এডিথ অ্যালিসকে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করবেন বন প্রধান। আমি ব্যাপারটা এড়াতে চাই, আবার ওকে কোনো রকম কষ্টও দিতে চাই না। আসলে আমি ভেবে দেখেছি আমার সম্পত্তি পাওয়ার ব্যাপারে ওকে খুব একটা দোষ দেওয়া যায় না। বিভাল্লি পরিবারে কেউ যে বেঁচে আছে তা উনি জানেন না, সুতরাং তাদের বঞ্চিত করার কথাই ওঠে না। তবু মিস্টার হিদারস্টোনের সাথে আমি আর ঘনিষ্ঠতা রাখতে চাই না, বিশেষ করে পেশেন্সের সাথে আমার যে কথাবার্তা হয়েছে তারপর। আমার ধারণা কিছু জানতে চাইলে উনি গোপনেই চাইবেন। তুই যদি সামনে থাকিস ভদ্রলোক কিছু জিজ্ঞেস করার সুযোগই পাবেন না। অসওয়াল্ডকে সে কথাই বলছিলাম এতক্ষণ। ঠিক আছে, আমি নড়ব না। একটু আগে ক্লারার সাথে কথা হচ্ছিল, ইচ্ছে করে আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছি। আমিও চাই না এরা আমাদের ব্যাপার নিয়ে আর মাথা ঘামাক। ডাক্তার এলেন একটু পরে, দেখে শুনে বললেন পুরোপুরি বিপদমুক্ত এখন এডওয়ার্ড। এখন আর কারো সারাক্ষণ ওর পাশে বসে থাকবার প্রয়োজন নেই। কিন্তু হামফ্রে তাতে রাজি হলো না, বলল এডওয়ার্ড পুরোপুরি সুস্থ হয়ে উঠবার আগে সে তার পাশ থেকে নড়বে না। অসওয়াল্ডকে পাঠিয়ে দিল এডওয়ার্ড পাবলো ঠিকঠাক আছে কিনা দেখে আসবার জন্য। আরও একটা নির্দেশ দিয়ে দিল গোপনে পাবলোকে জানিয়ে আসবে। অসওয়াল্ড যতক্ষণ বাইরে থাকলো ঘর ছেড়ে বেরোল না হামফ্রে। বন প্রধান এলেন 2-3 বার খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু ওইটুকুই করতে পারলেন। মনে যে গোপন ইচ্ছা নিয়ে তিনি এলেন তা সফল হল না। এডওয়ার্ডের সাথে আলাপ করতে পারলেন না তিনি। বেশ কয়েকদিন কেটে গেল এইভাবে। মিস্টার হিদারস্টোন এসে জিজ্ঞেস করেন, আজ কেমন লাগছে এডওয়ার্ড? এডওয়ার্ড গদবাঁধা জবাব দেয়, খুব দুর্বল। অথবা দুর্বলতাটা যে কেন কাটছে না বুঝতে পারছি না কিছুই, দাঁড়াতে গেলেই মাথা ঘুরে ওঠে। এডওয়ার্ডের দুর্বলতা কাটে না, হামফ্রেও নড়েন ওর পাশ থেকে। কিন্তু প্রকৃতপক্ষে এই কদিনে প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে এডওয়ার্ড। গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে হাঁটাহাঁটিও করেছে 2-3 দিন। অবশেষে একদিন বেশ রাতে পাবলো এলো 2টো ঘোড়া নিয়ে। অসওয়াল্ড আস্তাবলে নিয়ে রেখে দিল সেগুলো। পরদিন ভোর হবার আগেই বন প্রধানের বাড়ি ছাড়ল এডওয়ার্ড আর হামফ্রে। কেউ টের পেল না। যাবার আগে টেবিলে রেখে গেল একটা চিঠি। অসওয়াল্ড কি বলে গেল, একটু পরে আমাকে দেখতে এসে তুমি চিঠিটা পাবে এবং বন প্রধানকে দেবে। ঠিক আছে অসওয়াল্ড? ঠিক আছে এডওয়ার্ড, তোমরা রওনা হয়ে যাও, ভোর হয়ে যাচ্ছে। মাইল 2 নিঃশব্দে ঘোড়া ছুটিয়ে এলো ওরা। অবশেষে পূবের আকাশ রাঙা হতে শুরু করলো। তারপর হামফ্রে, তুই কি ঠিক করলি? এডওয়ার্ড জিজ্ঞেস করল। এখানেই থাকবো। আমাদের খামারের যা অবস্থা আমার কোনো অসুবিধা হবে না, বরং তোমরা না থাকায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমাতে পারবো। পরদিন সকালে এডওয়ার্ড চ্যালোনার এবং গ্রেনভিল রওনা হয়ে গেল সাউদাম্পটন বন্দরের পথে। সেখান থেকে ছোট একটা জাহাজে চড়ে পরদিন পৌঁছল ফ্রান্সের ছোট্ট এক বন্দরে। যথাসময়ে এডওয়ার্ডের চিঠিটা বন প্রধানের হাতে দিল অসওয়াল্ড। আশ্চর্য হয়ে সেটা পড়লেন মিস্টার হিদারস্টোন। চলে গেছে? সত্যি চলে গেছে? অবশেষে বললেন তিনি। হ্যাঁ স্যার, আজ খুব ভোরে। তোমাকে বলে গেছে? হ্যাঁ। তক্ষুনি কেন এসে বললেন আমাকে? আমার লোক হয়ে তুমি ওর দলে যোগ দিলে কি বলে? স্যার, আপনার সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকে আমি ওকে চিনি। তাহলে ওর সঙ্গে কেন গেলে না? ক্রোধে ফেটে পড়লেন বন প্রধান। আপনি যদি বলেন তাহলে তাই যাব। বলতে বলতে বেরিয়ে গেল অসওয়াল্ড। ও ঈশ্বর! আর্তনাদের মতো শোনালো মিস্টার হিদারস্টোনের কণ্ঠস্বর। আমার সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। চিঠিটা আবার খুলে বসলেন তিনি, মনোযোগ দিয়ে পড়লেন আবার। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ব্যাখ্যা আমার পক্ষে দেয়া সম্ভব না। এর মানে কি? দেখি তো পেশেন্স কিছু জানে কিনা। দরজা খুলে মেয়েকে ডাকলেন হিদারস্টোন। পেশেন্স, আজ সকালে এডওয়ার্ডে বাড়ি ছেড়ে চলে গেছে। একটা চিঠি রেখে গেছে আমার জন্যে। এর সব জায়গায় আমি বুঝতে পারছি না ভালো করে। দেখ তো তুই কোনো অর্থ পাস কিনা। এডওয়ার্ড চলে গেছে শুনেই ফ্যাকাশে হয়ে উঠল পেশেন্সের মুখ। চিঠিটা নিল ও হাত বাড়িয়ে। পড়া যখন শেষ হলো তখন অজান্তেই ওটা পড়ে গেল ওর হাত থেকে। দুহাতে মুখ ঢেকেছে পেশেন্স। আঙুলের ফাঁক গলে হাতে গড়িয়ে এসেছে অশ্রু। ওকে সামলে নেয়ার জন্য কিছুটা সময় দিলেন বন প্রধান। তারপর জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোদের ভেতর বলতো? সেদিন বাগানে তুমি এসে পড়ার একটু আগেও বলছিল ও আমাকে ভালোবাসে। তুই কি জবাব দিয়েছিলি? কি বলবো বুঝতে পারছিলাম না বাবা। যে প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে তাকে কষ্ট দিতে বাঁচছিল, আর কষ্ট না দিতে চাইলে যা বলা দরকার তাও বলতে পারছিলাম না। বংশমর্যাদায় ও অনেক ছোট আমার চেয়ে। তুমি যদি পছন্দ না করো ব্যাপারটা। তার মানে তুই প্রত্যাখ্যান করেছিস ওকে? হ্যাঁ, ব্যাপারটা সেরকমই দাঁড়ায় শেষ পর্যন্ত। তোদের মেলামেশায় আমি একটুও বাধা দিইনি। এই দেখেও তুই বুঝতে পারিস না আমি কি চাই। তুমি কি চাও? হ্যাঁ পেশেন্স,
শান্ত কণ্ঠে বললেন মিস্টার হিদারস্টোন। আমি মনে প্রাণে চেয়েছিলাম তোর সাথে এডওয়ার্ডের মিলন হোক। আমি চেয়েছিলাম ওর গুণ, ওর যোগ্যতা দেখেই তুই ওকে ভালোবাসবি। আমিও তো তাই বেসেছিলাম বাবা, যদিও কখনো বলিনি ওকে সে কথা। যখন জানতে চাইল তখনও না। অনেকক্ষণ চুপ করে রইলেন বনপ্রধান, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আর লুকিয়ে রেখে কি হবে? এখন ভেবে দুঃখ হচ্ছে, আরও আগে তোকে জানালাম না কেন। কি বাবা? এডওয়ার্ডের আসল পরিচয়। এডওয়ার্ডের আসল পরিচয়? হ্যাঁ, তুই যাকে এডওয়ার্ড আর্মিটিজ বলে চিনিস, সে আসলে এডওয়ার্ড বিভারলি। আর্নউডের বাড়িতে যে পুড়ে মরেছিল ভাই বোনদের সঙ্গে? পুড়ে মরার খবরটা রটানো হয়েছিল। জানি না কে কিভাবে রটালো, তবে বেশ সাফল্যের সাথে যে কাজটা করেছে তাতে সন্দেহ নেই। তুমি জানলে কি করে? প্রথম দিনই আমার সন্দেহ হয়েছিল। বাপের সাথে অদ্ভুত মিল এডওয়ার্ডের চেহারায়। কিছুদিন পর লিমিংটনে বেঞ্জামিন বলে এক লোকের সাথে আলাপের পর সন্দেহটা বদ্ধমূল হলো। লোকটা আর্নউডে কাজ করত। ওর কাছ থেকে জানতে পারলাম বিভারলির পুড়ে মরা 4 ছেলেমেয়ের নাম। শুনবি নামগুলো? এডওয়ার্ড, হামফ্রে, অ্যালিস, এডিথ। হ্যাঁ, এমনকি বয়স পর্যন্ত মিলে গেল। তবু সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য আমি গেলাম গির্জায়। ওখানকার জন্ম তালিকার সঙ্গে মিলিয়ে দেখলাম নাম আর বয়সগুলি। তারপর আর কোনো সন্দেহ রইল না। তারপরে ওকে এ বাড়িতে আনার চেষ্টা করতে থাকি আমি। তোরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে উঠছিস দেখে আমি খুব খুশি হয়েছিলাম। আমি চেয়েছিলাম ও ওর সম্পত্তি ফিরে পাক, কিন্তু আমি তো ওর হয়ে সেটা চাইতে পারি না। চাইলে ওরা দিত না, তাই শেষ পর্যন্ত আমার নামে বন্দোবস্ত করিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম ও তোকে ভালোবাসে, সেই মতে ওকে বলেছিলাম আমার মেয়ের বিয়েতে যৌতুক দেব সম্পত্তিটা। ও বাবা! হাহাকারের মতো শোনালো পেশেন্সের গলা। আমি প্রত্যাখ্যান করার বোধহয় 8 ঘন্টার মাথায় তুমি ওকে জানালে ওর সম্পত্তি তুমি আমাকে দেবে। এরপরে ও এই বাড়িতে থাকবে, এটা আমরা ভাবি কি করে? ঠিকই বলেছিস মা, তবু সবচেয়ে ভালোটি আমরা আশা করব। ও যুদ্ধে গেছে, তার মানে এই নয় যে নিহত হবেই। একদিন হয়তো ফিরে আসবে এডওয়ার্ড। তখন তখন আর্নউড ওর হবে। কালই আমি হামফ্রির সঙ্গে দেখা করতে যাব, সব বুঝিয়ে বলবো ওকে। কিন্তু বাবা, অ্যালিস, এডিথ ওরা কোথায় গেল? সে খবর আমি পেয়ে গেছি। লন্ডনে ল্যাংটনের কাছে লিখেছিলাম ওদের খোঁজ করার জন্য। কাল জবাব এসেছে। ল্যাঙ্কাশায়ারের পোর্টলেকে মেজর চ্যালোনারের খালাদের কাছে আছে ওরা। উঠে মেয়ের কপালে চুমু খেলেন মিস্টার হিদারস্টোন। বেরিয়ে এলো পেশেন্স বাবার ঘর ছেড়ে। ওর মন জুড়ে এখন আছে এডওয়ার্ড। পরের কয়েকটা দিন ও ঘুরিয়ে ফিরিয়ে ভাবল এডওয়ার্ডের কথা। সবশেষে ও সিদ্ধান্ত নিল, ও যদি আমাকে সত্যিই ভালোবাসে, তাহলে বাবার ব্যাখ্যা শোনার পর ও আমার কাছে ফিরে আসবেই। পরদিন মিস্টার হিদারস্টোন গেলেন হামফ্রের সঙ্গে দেখা করতে। গম্ভীর মুখে বনপ্রধানের মুখোমুখি হলো হামফ্রে। পাবলোকে ডেকে উঠানেই 2টো চেয়ার দিতে বললেন হিদারস্টোন। তারপর ধীরে ধীরে ব্যাখ্যা করলেন কি জন্যে কি হয়েছে। হামফ্রে বুদ্ধিমান ছেলে, সব শুনে ওর বুঝতে অসুবিধা হলো না সত্যি ওদের বন্ধু বনপ্রধান। আর পেশেন্স যা করেছে একটু বোকার মতো করেছে ঠিকই, তবে খুব যে ভুল করেছে সেটা বলা যাবে না। বলা বাহুল্য, প্রথম সুযোগেই সব জানি এডওয়ার্ডকে চিঠি লিখল হামফ্রে। মিস্টার হিদারস্টোন সেটা পাঠানোর ব্যবস্থা করলেন। 7 বছর কেটে গেছে তারপর। এই সময়ের ভেতর ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডে অসংখ্য যুদ্ধে অংশ নিয়েছে এডওয়ার্ড বিভারলি। ওরা 3 বন্ধু এডওয়ার্ড চ্যালোনার আর গ্রেনভিল সবসময় একসঙ্গে থেকেছে। 3 জনই অসাধারণ সাহসিকতা ও যোগ্যতার পরিচয় দিয়ে সেনাপতিদের প্রিয় পাত্র হয়ে উঠেছে। এদিকে ইংল্যান্ডে ক্রোমওয়েলের পদবি নির্ধারণ করা হয়েছে প্রোটেক্টর। প্রোটেক্টর হওয়ার অল্প কিছুদিন পরেই মারা গেলেন তিনি। তার অযোগ্য পুত্র রিচার্ডকে প্রোটেক্টর মনোনীত করল পার্লামেন্ট। চরম বিশৃঙ্খলা হানাহানি শুরু হলো দেশে। শেষ পর্যন্ত পদত্যাগ করে ভেঙে বাঁচল রিচার্ড। পুনর্বাসনের জন্য সবকিছু তৈরি এখন। 1660 সালে 15ই মে খবর এলো 8 তারিখে চার্লসকে ইংল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের বড়সড় একটা দল তাকে দেশে আনবার জন্য আমন্ত্রণ জানাতে গেল। শেভেলিং থেকে জাহাজে চাপলেন রাজা। ডোভারে জেনারেল মঙ্ক তাকে অভ্যর্থনা জানালেন। একই মাসের 29 তারিখে লন্ডনে প্রবেশ করলেন দ্বিতীয় চার্লস। হর্ষোৎফুল্ল জনতা রাস্তায় নেমে এসেছে রাজাকে স্বাগত জানানোর জন্য। রাজা ও ইংল্যান্ডের জয়ধ্বনিতে মুখর হয়ে উঠেছে লন্ডন। বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা পেছনে নিয়ে নদীর তীরে রাজপথ ধরে এগিয়ে চলেছেন চার্লস। রাজার খুব কাছাকাছি থেকে চমৎকার 3টে ঘোড়ায় চেপে চলেছে এডওয়ার্ড, চ্যালোনার ও গ্রেনভিল। রাস্তার পাশের বাড়িগুলোর জানালায় বারান্দায় দাঁড়িয়ে আছে সুসজ্জিত সুন্দরী ভদ্রমহিলারা। রাজার উদ্দেশ্যে রুমাল নাড়ছে তারা। অনেকে ফুল ছিটিয়ে দিচ্ছে।
হঠাৎ একটা জানালায় চোখ পড়তেই চমকে উঠল চ্যালোনার। এডওয়ার্ড, দেখো ওই যে জানালায়, চিনতে পারছো মেয়ে দুটোকে? না তো, কারা ওরা? আরে মাথা মোটা গর্ধব, নিজের বোনদের চিনতে পারছো না? ওই তো এডিথ আর অ্যালিস। আর ওই দেখো ওদের পেছনে আমার দুই খালা। তাই তো, সবিষয়ে জবাব দিল এডওয়ার্ড। এডিথ হাসছে। এবার কথা বলল গ্রেনভিল। এডওয়ার্ড তো নিজের বোনদের চিনতে পারছিল না, চলো তো দেখি বোনরা চিনতে পারে কিনা ভাইকে। একটু এগোলো ওরা। এডিথের চোখে চোখ পড়ল এডওয়ার্ডের। একটু যেন থমকে গেল এডিথ। তারপরে তীব্র এক চিৎকার, অ্যালিস, দেখো দেখো এডওয়ার্ড! সব কোলাহল ছাপিয়ে উঠল ওর গলা। রাস্তা থেকে 3 তরুণ ক্যাভালিয়ার শুনতে পেল এডিথের চিৎকার। পর মুহূর্তে অ্যালিসও চিৎকার করে উঠল, এডওয়ার্ড! এখন আর রাজার উদ্দেশ্য নয়, ভাই আর তার বন্ধুর উদ্দেশ্যে রুমাল নাড়ছে ওরা। কে ওরা এডওয়ার্ড? রাজা তার ঘোড়াটা একপাশে সরিয়ে এনে জিজ্ঞেস করলেন, তোমার বোন? হ্যাঁ মহানুভব। রেকাবে ভর দিয়ে উঠে দাঁড়ালেন চার্লস। মাথাটা সামান্য নুইয়ে অভিবাদন জানালেন জানালাটার দিকে তাকিয়ে। তারপর বললেন, রাজসভায় নতুন কয়েকজন সুন্দরী পাবো আমরা বিভারলি। আনুষ্ঠানিকতা শেষ হতেই এডওয়ার্ড ও গ্রেনভিলকে নিয়ে খালাদের বাড়িতে গেল চ্যালোনার। 7 বছর পর এডওয়ার্ডের সাক্ষাৎ হলো বোনদের সাথে। যেদিন ওরা নিউ ফরেস্ট থেকে রওনা হয়েছিল সেদিন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। ওরা সুন্দরী ছিল সন্দেহ নেই, কিন্তু এই 7 বছরের সেই সৌন্দর্য কতখানি মাধুরীময় হয়ে উঠেছে না দেখলে কল্পনা করা সম্ভব নয়। এডওয়ার্ড, বলতো লন্ডনে এখন আর কে আছে? মুখ টিপে একটু হেসে অ্যালিস বলল, সারা লন্ডনের অবিবাহিত ভদ্রলোকেরা তার প্রেমে ব্যাকুল। কি জানি, সারা লন্ডন যার প্রেমে ব্যাকুল নিশ্চয়ই ডাকসাইটে সুন্দরী হবে। কে রে? তোমার মাথায় যদি 1 ফোঁটা ঘিলু থাকতো। পেশেন্স হিদারস্টোনকে চেনো? পেশেন্স? অস্ফুট কণ্ঠে উচ্চারণ করল এডওয়ার্ড। হ্যাঁ, ওর মামা স্যার অ্যাশলে কুপারের বাড়িতে আছে। মিস্টার হিদারস্টোন এখন লন্ডনে। আজ সকালেই দুজন এসেছেন। হামফ্রের কোনো খবর পেয়েছো নাকি এর ভেতর? এই তো 2 সপ্তাহ আগে চিঠি পেয়েছি, বলল এডিথ। ও এখন আর কুটিরে থাকে না। আচ্ছা, তাহলে কোথায় থাকে? আর্নুডে, জবাব দিল অ্যালিস। বাড়িটা নতুন করে তৈরি করা হয়েছে। শুনেছি খুব সুন্দর নাকি হয়েছে দেখতে। যতদিন না মালিকানা সমস্যার সমাধান হচ্ছে ততদিন হামফ্রের দায়িত্বে থাকবে ওটা। মালিকানা সমস্যা আর কি, ওটা তো মিস্টার হিদারস্টোনের সম্পত্তি। আশ্চর্য, এ কথা তুমি বলছো কি করে? কদিন আগে হামফ্রের চিঠি পাওনি? তা পেয়েছি, কিন্তু এ নিয়ে আলাপ করতে আমার আর ভালো লাগছে না এডিথ। আমি খুব অস্বস্তির ভেতর আছি। না না, এ নিয়ে এখনই আলাপ শেষ করতে হবে। এগিয়ে এসে অ্যালিস বলল, কিসের তোমার অস্বস্তি বলো? হামফ্রের চিঠি পড়ে যা বুঝতে পেরেছি, আর্নল্ডের সম্পত্তিটা আমাকে ফিরিয়ে দেবেন হিদারস্টোন। এবং কথাটা যদিও খোলাখুলি বলা হয়নি, তবু হামফ্রের মনে হয়েছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পেশেন্সকে হয়তো জড়ানো হবে। এই জায়গাতেই আমার আপত্তি এবং অস্বস্তি। আমার সম্পত্তি আমি অন্যের কাছ থেকে দান বা যৌতুক হিসেবে নিতে চাই না। হাসল অ্যালিস। মানে তোমার সম্পত্তি আর মনের মানুষ দুটো একসাথে না দিয়ে আলাদা আলাদাভাবে দিতে হবে তোমাকে, তাই তো? না অ্যালিস, আমার কথা তুই বুঝতে পারিসনি। যে সম্পত্তি আমার, আইনত আমার, যা আমি দাবি করলেই পাবো, তা অন্যের দয়ার দান হিসেবে নেব কেন? আমি রাজার কাছে আবেদন করব আমার অধিকার আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। উনি মানা করতে পারবেন না। রাজার উপর অতটা ভরসা করো না, বললে অ্যালিস। মিস্টার হিদারস্টোন বা স্যার অ্যাশলে কুপার সিংহাসন ফিরে পাওয়ার ব্যাপারে কম সাহায্য করেননি রাজাকে। তোমার চেয়ে ওদের কাছে উনি কৃতজ্ঞ বেশি। তার চেয়ে অপেক্ষা করে দেখো মিস্টার হিদারস্টোন কি করেন। কিন্তু অ্যালিস, তুমি বুঝতে পারছো না, বাড়িটা উনি নতুন করে তৈরি করিয়েছেন কেন? ছেড়ে দেওয়ার জন্যে? জানি না উনি কি মনে করে করেছেন। তুমি ফিরে আসবে এমন নিশ্চয়তা কি ছিল? তাছাড়া ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকলে হামফ্রে তা টের পেতই। তাই বলছি অপেক্ষা করে দেখাই ভালো। মাথা ঝাঁকালো এডওয়ার্ড। বেশ, দেখি তোমার পরামর্শ নিয়ে কি হয়। কয়েকদিন পর রাজপ্রাসাদের প্রধান হলকক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। সিংহাসনে বসবার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজাকে সাহায্য করেছেন এমন কিছু গণ্যমান্য ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে পরিচিত হবেন রাজা এই অনুষ্ঠানে। রাজার অত্যন্ত প্রিয় পাত্রদের কয়েকজন দাঁড়িয়ে আছে তার কারুকাজ করা চেয়ারের পেছনে। এডওয়ার্ড, চ্যালোনার আর গ্রেনভিলও আছে তাদের ভেতর। এডওয়ার্ডের বোনেরাও আজ রাজার সাথে পরিচিত হবে। 2 মিস কনিংহাম ওদের নিয়ে আসবেন। উৎসুক চোখে তাকিয়ে আছে এডওয়ার্ড, কখন আসে অ্যালিস, এডিথ। এমন সময় হঠাৎ ও খেয়াল করল অপূর্ব সুন্দরী এক মেয়ের হাত ধরে এগিয়ে আসছেন মিস্টার হিদারস্টোন। এডওয়ার্ডের রক্ত নেচে উঠল শিরা উপশিরার ভেতর। কে মেয়েটা? পেশেন্স? হ্যাঁ,
অনেক বদলে গেছে সন্দেহ নেই, অনেক সুন্দরীও হয়েছে, কিন্তু চেনা যাচ্ছে। সত্যি কথাই বলেছিল এডিথ, এই মেয়ের কাছে শুধু লন্ডন কেন, সারা দেশের অবিবাহিত পুরুষরা প্রেম নিবেদন করতেই পারে। মিস্টার হিদারস্টোনকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হলো রাজার সাথে। তার মেয়েকে অপরিচিত এক ভদ্রমহিলা হাত ধরে নিয়ে এলো রাজার সামনে। অনেকখানি মাথা নুইয়ে সম্মান জানালো পেশেন্স। তোমার বাবার কাছে আমার অনেক ঋণ, আশা করি তার মেয়ে হিসেবে আমার সভাকে মাঝে মাঝে ধন্য করবে তুমি। কোনো জবাব দিল না পেশেন্স, দেয়াটা বিধিসম্মতও নয়। আরেকবার মাথা নুইয়ে এগিয়ে গেল সে, মিশে গেল ভিড়ের ভেতর। অনেক চেষ্টা করে এডওয়ার্ড আর দেখতে পেল না ওকে। অবশেষে শেষ হলো অনুষ্ঠান। প্রায় ছুটতে ছুটতে বাড়িতে এলো এডওয়ার্ড। ঘরে ঢুকেই হামফ্রের আলিঙ্গনের মাঝে আবিষ্কার করল নিজেকে। 7 বছর পরে দেখা দুই ভাইয়ের। কতক্ষণ যে একে অপরকে জড়িয়ে ধরে রইল তা ওরা বলতে পারবে না। একসময় হামফ্রেকে ছেড়ে দিয়ে এডওয়ার্ড বোনেদের দিকে তাকালো। পেশেন্সকে দেখলে? জিজ্ঞেস করলো অ্যালিস। হ্যাঁ অ্যালিস, আমি বলছি ওকে যদি পাই, আর্নল্ড তুচ্ছ আমার কাছে। হলেও ওই তুচ্ছ জিনিসটাই তোমাকে ফিরিয়ে দিয়েছেন মিস্টার হিদারস্টোন, বললে এডিথ। মানে? হ্যাঁ এডওয়ার্ড, হামফ্রে বলল, আর্নল্ড এখন তোমার। মিস্টার হিদারস্টোনকে শুধু বাড়ি বানানোর টাকাটা ফিরিয়ে দিতে হবে। উনি বলেছেন কিস্তিতে দিলেই চলবে। সত্যি বলছিস? হ্যাঁ, তবে ওর মেয়ের ব্যাপারটা আমি ঠিক জানি না। আমার মনে হয় না তুমি ওকে খুব সহজে পাবে। কেন? রেগে গেল এডওয়ার্ড। ছোটবেলা থেকে আমরা একজন আরেকজনকে পছন্দ করি। তাতে কোনো সন্দেহ নেই, বলল হামফ্রে, কিন্তু অনেকগুলো বছর তুমি বাইরে ছিলে। এর ভেতর তুমি ওকে মনে রাখলেও ও যে তোমাকে ভুলে যায়নি তা কি জোর করে বলা যায়? তাছাড়া 7 বছরের ভেতর তুমি ওকে একটা চিঠিও লেখনি, একটা খবরও পাঠাওনি। এখন ডজন ডজন লোক ওকে বিয়ে করতে চায়। তাদের ভেতর তোমার চেয়ে ধনী অনেকেই আছে। তাহলে ও কেন তোমাকে বিয়ে করবে? তা অবশ্য ঠিক, হতাশ শোনালো এডওয়ার্ডের কণ্ঠস্বর। আমার কিন্তু তা মনে হয় না, বলল এডিথ। অনেকেই ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সবাইকে ও প্রত্যাখ্যান করেছে। কেন? কারণ আমার মনে হয় ও এখনো ভালোবাসে আমাদের এই অহংকারী ভাইটাকে। হতে পারে এডিথ, বলল হামফ্রে। মেয়ে মানুষ আমার কাছে এক আশ্চর্য প্রহেলিকা। আচ্ছা, মেয়েদের সম্পর্কে অনেক কিছু জানো মনে হচ্ছে, ঝামটে উঠল এডিথ। কত মেয়ের সঙ্গে মিশেছ নিউ ফরেস্টে? খুব কম রে এডিথ, আর সেজন্যই বোন আমার এত ভালো লাগে। যত তাড়াতাড়ি তুমি ওখানে ফিরে যাও ততই মঙ্গল, বলে বেরিয়ে গেল এডিথ। বোন প্রধানের সঙ্গে দেখা করেছিস হামফ্রে? জিজ্ঞেস করল এডওয়ার্ড। না, আগে তোমার সঙ্গে দেখা না করে অন্য কোথাও যেতে চাইছিলাম না। চল, আমরা দুজনে একসাথেই যাব। কি যে বলবো ভদ্রলোককে বুঝতে পারছি না। বলবে আবার কি? আগে যেমন শ্রদ্ধা আর আন্তরিকতার সাথে দেখা করতে, এখনো তেমন করবে। সেটাই সবচেয়ে ভালো। এতদিন হলো এসেছি, একবারও দেখা করিনি ওর সাথে। কি ভেবেছেন উনি কে জানে। কিছু না, রাজসভায় তোমার একটা মর্যাদা আছে এখন। তাছাড়া উনি যে লন্ডনে তা তুমি জানবে কি করে? বলো, আজই আমার কাছে শুনলে ওর প্রস্তাবটা। ঠিক আছে, তাই বলবো। কিন্তু হামফ্রে, আমার মনে হয় তুই ঠিক। এডিথ ভুল বলেছে পেশেন্সের ব্যাপারে। না এডওয়ার্ড, আমার মনে হয় এডিথই ঠিক বলেছে। আমি সারা জীবন বনে কাটিয়েছি, কতটুকুই বা জানি নারী চরিত্র সম্পর্কে। সমাদরের সাথে এডওয়ার্ডকে অভ্যর্থনা জানালেন মিস্টার হিদারস্টোন। আর্নল্ড সম্পর্কে হামফ্রে যা বলেছে একই কথা তিনিও বললেন। আপনি আমাকে অবিবেচক ভাবতে পারেন, একটু অস্বস্তির সাথে বলল এডওয়ার্ড, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি কৃতজ্ঞ আপনার কাছে। 7 বছর পর প্রথম যখন দাঁড়ালো এডওয়ার্ডের সামনে, কেঁপে উঠল পেশেন্সের বুকের ভেতরটা। রক্তিমাভা ধারণ করল মুখ। অতীতের প্রসঙ্গ তুলল না দুজনের কেউই। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে গেল ওদের সম্পর্ক। এডওয়ার্ড আবার তার ভালোবাসার কথা পেশেন্সকে জানালো এবং জিতে নিল ওকে। তারপর দীর্ঘ সময় ধরে দুজন দুজনের কাছে ব্যাখ্যা করল 7 বছর আগের সেই সন্ধ্যায় কেন কি ঘটেছিল। অবসান হলো সব ভুল বোঝাবুঝির। 1 বছর পর মহা জাঁকজমকপূর্ণ এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হলো হ্যাম্পটন কোর্টে। 3 জন নববিবাহিত দম্পতির সম্মানে এই উৎসব। এডওয়ার্ড বিভারলির সাথে পেশেন্স হিদারস্টোনের, চ্যালোনারের সাথে অ্যালিসের এবং গ্রেনভিলের সাথে এডিথের বিয়েতে মহানুভব দ্বিতীয় চার্লস স্বয়ং কন্যা সম্প্রদান করলেন। 3 জোড়া হাত এক করে দিতে দিতে তিনি বললেন, আনুগত্যের পুরস্কার এর চেয়ে আর ভালো কি হতে পারে। হামফ্রের কৃষিকাজ চলছে। এডওয়ার্ড ওকে বিরাট একটা মহাল ইজারা দিয়েছে, করমুক্ত। কয়েক বছরের মধ্যে নিজস্ব একটা সম্পত্তি কেনবার মতো অর্থ জমিয়ে ফেলতে পারল হামফ্রে। তারপর ও ক্লারা র্যাটক্লিফকে বিয়ে করল। রাজা দেশে ফিরে আসবার 2 বছর আগে দুঃসম্পর্কের এক বৃদ্ধ চাচা ক্লারার অভিভাবকত্ব দাবি করেন। গ্রামে থাকতেন তিনি।
অনেক খোঁজ করবার পর নাকি জানতে পেরেছিলেন ভাইঝি কোথায় আছে। হামফ্রের সাথে ক্লারার বিয়ে হওয়ার বছরখানেকের মাথায় তার সম্পত্তি ক্লারাকে দিয়ে ইহলোক ত্যাগ করেন তিনি। নিউ ফরেস্টের কুটিরটা দেওয়া হয়েছে পাবলোকে। এডওয়ার্ড নিজে দেখে শুনে ওর বিয়ে দিয়েছে আর্নোডের এক মেয়ের সাথে। এক দঙ্গল জিপসি ছেলে মেয়ে এখন খেলা করে বেড়ায় বুড়ো জ্যাকব আর্মিটেজের কুটিরের প্রাঙ্গণ জুড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্যাপ্টেন ফ্রেডরিক ম্যারিটের বিখ্যাত গল্প চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ 6ষ্ঠ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। প্যাট্রিয়নের সমস্যা হলে আপনারা আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন মেম্বারশিপ নিয়ে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।